হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরো উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। বিয়ের রাতেই যে বর বউকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিল, সে স্বামীকেই আজ 4 বছর পর প্রথমবারের মতো নিজের সামনে দেখে থমকায় সুহা। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে ছেলেটার সাজ পোশাক। সুহা আগেও দেখেছে এই মানুষটাকে, তবে শুধু ছবিতেই। এমনকি বিয়ের দিনেও সে তার স্বামীর দিকে চোখ তুলে তাকায়নি, লজ্জায়। আজ তাকাচ্ছে। পরনে ব্লেজার, তাও ব্লেজারের ভেতরের শার্টের খোলা অংশটুকুতেই উকি দিচ্ছে ফর্সা লোমবিহীন বুক। চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলো এই ছেলের জন্য এত মেয়ে পাগল হওয়ার কারণ। শুধু চেহারাই কি পাগল হওয়ার কারণ? এই ছেলের গলা আর কথাগুলোও তো দারুণ ছিল। যে কণ্ঠের সাথে তার বহুদিন আগে পরিচয় হয়েছিল, যে কণ্ঠ আর কণ্ঠ দ্বারা বলা কথাগুলো তাকে কাবু করেছিল বহুদিন আগে। আর তার তরুণী তো প্রথমে বিয়েটা নাকচ করলেও পরবর্তীতে সুহা রাজি হয়েছিল বিয়েটা করতে। কিন্তু কে জানতো তাকে দুর্বল করাটাও যে এই ছেলের একটা টোপ ছিল কেবল। সুহা ছোট্ট শ্বাস ফেলে। স্বচ্ছর চোখ জোড়ায় তাকিয়ে বোধহয় সুহাও এই মুহূর্তে পাগল পাগল অনুভূতিটা টের পাচ্ছে। কেন পাচ্ছে? সে তো এই মানুষটার জন্য ঘৃণা জমিয়েছিল, অথচ এতকাল এই পাড়ার মেয়েদের কাছে আর স্বচ্ছর কাজিনদের কাছে এই ছেলের রূপের প্রশংসা শুনতে শুনতে এতটাই অভ্যস্ত ছিল যে আজ নিজেও মনে মনে এই ছেলের রূপ দেখে বাবা দিল। কিন্তু মনের ঘৃণাটুকু তো মুছে ফেলবার নয়। তাই তো এতকাল পর স্বামীকে কাছে দেখেও এক প্রকার এড়িয়েই চলে যেতে লাগলো সে। অথচ পুরোপুরি এড়িয়ে যেতে না যেতেই দেখতে পেল সুন্দরী এক মেয়েকেও, সাথে দুজন ছেলেও। মেয়েটা স্বচ্ছর হাত জড়িয়েই এক প্রকার ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, স্বচ্ছ, মনে হচ্ছে তোর বাবা মা আজ বাসায় নেই। আমরা বরং আজকের দিনটা তোর ফ্ল্যাটে কাটাতে পারি, বল। সুহা নীরবে মেয়েটার হাত ধরা দেখল। গা জ্বলে উঠল যেন। নিজে গিয়ে মেয়েটার গালে চড় বসাতে মন চাইল, অথচ পারল না। স্বচ্ছ ততক্ষণে তাকালো মেয়েটার দিকে, হাত ছাড়িয়ে বিরক্ত সুরে বলল, ফ্ল্যাটে কাটালে আমি কষ্ট করে নিজের বাসায় আসলাম কেন? বাসায় এসেছি যখন বাসাতেই থাকবো। ওই মেয়েকে শায়েস্তা করতে তো হবেই আমার। মেয়েটা সঙ্গে সঙ্গেই বলল, কে? তোর খ্যাত বউটা? যদি এতদিন পর হাজবেন্ডকে দেখে আবেগে আপ্লুত হয়ে তোকে জড়িয়ে টড়িয়ে ধরে দোস্ত, তুই কি করবি তখন? সুহার মেজাজ চিরচির করলো। সে খ্যাত? তাকে খ্যাত বললই মেয়ে? সুহা দাঁতে দাঁত চিবিয়ে শুনল কেবল। সিঁড়ি পেরিয়ে যেতে যেতে স্বচ্ছ বলল, গর্ধব, তোকে এনেছি কি করতে তাহলে? সুহা বুঝলো স্বচ্ছ কথাটা ওই মেয়েটাকেই বলেছে এবং কেন এনেছে তাও বুঝলো। তবে নিজ স্বামীর সাথে হীন সুন্দরী নারীর কথোপকথন তার সহ্য হলো না। রাগে নাক ফুলে উঠল। আরেকবার আরেকবার তাকিয়ে দেখলো মেয়েটাকে। ইচ্ছে হলো ঘাড় মটকে দিতে, অথচ কিছুই করলো না ও। সুন্দরভাবে নজর সরিয়ে সিঁড়ি পেরিয়ে যেতে লাগলো। আর ঠিক তখনই স্বচ্ছ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে মিস, শুনছেন? এই বাসায় কেউ নেই আজ। তালা দেওয়া কেন বলতে পারেন? সুহার রাগে দাঁত কিরমির করছিল। একটু হলেই যেন স্বচ্ছকে সে রাগে ঝলসে দেবে সে। অথচ সুহা সে রাগে ছিটেফোঁটাও প্রকাশ না করে শান্ত হয়ে দাঁড়ালো। ভ্রুকুচকে ঘাড় ঘুরিয়ে স্বচ্ছর দিকে তাকালো। তাকালো পাশের ছেলে মেয়েগুলোর দিকেও। পর মুহূর্তেই টান টান স্বরে উত্তর দিল, না, এই বাসার পুত্রবধূকে আজ দেখতে আসছে তো ছেলেপক্ষ, তাই সবাই রেস্টুরেন্টে গিয়েছে, ওখানেই দেখা দেখি হবে। বুঝিনি তো আশেপাশের পাড়া প্রতিবেশী যদি পাত্রপক্ষের কান ভাঙায়, সেই কারণেই। স্বচ্ছ টনক নড়ল। পুত্রবধূ তার নিজেরই বউ। এই কারণেই মেয়েটা তাকে শেষ 2 সপ্তাহ জ্বালাচ্ছে কল করে করে, ডিভোর্সের হুঁশিয়ারি দিচ্ছিল। স্বচ্ছ বিস্ময় নিয়ে বলল, এই বাসার পুত্রবধূ মানে? কোন পুত্রবধূ? সুহা উত্তর দিল, একটাই তো পুত্রবধূ এই বাসার, জানেন না? ছিল তো একটা অকর্মা, তাই ছেলের বাবা মা ভাবলো ছেলের বউয়ের নতুন করে আর একটা বিয়ে দিক। স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটাও বিস্ময় নিয়ে বলল, কত বড় সাহস মেয়েটার, দেখেছিস? কত বড় সাহস! আমার এত সুন্দর বন্ধুকে ভুলে ওই মেয়ে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখেছে। ছলনাময়ী! স্বচ্ছর অপর বন্ধু স্বচ্ছর কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। চাপা হেসে বলল,
বন্ধু, পাখি তো ফুরুত হয়ে যাচ্ছে। এই তোর বউয়ের ভালোবাসা। আমরা ভাবলাম তো বউ এখন ভালোবাসে গলায় ঝুলে পড়বে, আর এখন দেখি বউ নিজেই তোকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। স্বচ্ছ বন্ধুদের সামনে এহেন অপমান মেনে নিতে পারল না। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, মেরে গাল লাল করে দিব ওই মেয়ের। আমায় না জানিয়ে বিয়ে করার শখই বা জাগলো কি করে ওই মেয়ের? ভাগ্যিস এতকাল কোনো এক গোপন গুপ্তচরের কাছে বউয়ের এসব অবাধ্য কথার খবর পেতাম। এখন তো দেখছি সত্যি মেয়েটা অবাধ্য হয়ে গেছে। সুহা মনে মনে হাসে। গোপন গুপ্তচরটাও যে সে নিজেই এটা ভেবে পেট ফেটে হাসি পায়, অথচ সামনাসামনি হাসে না। কৌতূহল দেখিয়ে জিজ্ঞেস করলো, আপনার বউ নাকি ভাই? বাধ্যগত বউ ছিল আপনার? বাধ্যগত বউ ছিল না, তবে আমার জন্য পাগল ছিল ওই মেয়ে। 1 ঘন্টা কথা না হলেও পাগল পাগল ব্যবহার করত। সত্যি তো, সুহা পাগল পাগল আচরণ করত। বিয়ের আগে একটা মাস সময় নিয়েছিল কেবল দিয়েছিল কেবল স্বচ্ছ, আর তাতেই সুহা গলে জল হয়ে গিয়েছিল। নতুন নতুন প্রেমে পড়ে সে কি পাগলামি। অথচ দুঃখের বিষয় হলো তাদের সরাসরি একটাবারও দেখা হয়নি। প্রথমে তো সুহাই বিয়েটা নাকচ করে ছেলের মুখ দেখতে চায়নি। পরবর্তীতে স্বচ্ছ এগো নিয়ে মেয়েকে দেখেনি, শুধু একটা চ্যালেঞ্জ নিয়েছিল যে মেয়েকে সে তার প্রেমে পাগল করে ছাড়বে। অবশেষে পাগল করেছিল, বিয়েও করলো। তারপর সে নিজেই ছেড়ে দিয়ে বদলা নিল মেয়েটার উপর। সুহা ভেবে দুঃখ পেল, কঠিন স্বরে বলল। কি করে বুঝলেন যে পাগল ছিল? স্বচ্ছ হেসে উত্তর দিল, কারণ আমি পাগল বানিয়েছিলাম তাকে। এখন বলুন, আমার বাসার সবাই কোথায় তা জানেন? জানলে ফটাফট বলুন। সুহার মেজাজ খারাপ হলো। তার উপর স্বচ্ছ রেহেন প্রশ্ন পছন্দ হলো না। ক্রূর স্বরে বলল, এই বাসায় কে কখন থাকবে তা জানার দায়িত্ব নিশ্চয়ই আমি নিয়ে রাখিনি। বলুন, বাসায় কেউ আছে নাকি নেই না জেনে কোথায় থেকে টপকে এসেছিনি যখন আগে থেকে বলে আসেননি কেন? দ্বিতীয় কথা, কারো কাছে কিছু জিজ্ঞেস করলে সুন্দরভাবে জিজ্ঞেস করবেন। এমন উত্তর পেয়ে স্বচ্ছর মুখটা বোধহয় চুপসে গেল। সুহার দিকে চেয়ে সরু চোখে চাইল এবারে। মেয়েটাকে আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না তার। মনে মনে ভেবেই নিল যে হয়তো বাসার ভাড়াটিয়া হবে এই মেয়েটা। এবারে সুন্দরভাবেই বলল, আমি এই বাসার মালিকের ছেলে। আপনি কি জানেন ওনারা কোথায় গেছেন? সুহা আগের মতোই মেজাজ খারাপ দেখিয়ে বলল, বাসার মালিকের ছেলে বললে কি আমি আপনাকে আলাদা সম্মান করব ভাবছেন? স্বচ্ছ ভদ্রতা দেখিয়েও যখন ভদ্র উত্তর না পেল, তখনই বিরক্ত হয়ে বলে উঠল, না করলে আপনাকে বাসা থেকে বের করে দিব, বেয়াদব মেয়ে। সুহা ভয় পাওয়ার ভান ধরে বলল। বের করে দিবেন? বাবা, ভয় পেলাম আমি। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে প্রশ্ন চড়ল, কি মনে হচ্ছে বের করতে পারবো না আপনাকে? আপনি বের করে দিলেই বা আমি বের হয়ে যাব কেন? টাকা দিয়ে আছি, এমনি এমনি তো আর থাকছি না ভাই। আজারা পেঁচাল বাদ দিন। কথাগুলো বলেই মুখ কেমন করে নিচে নেমে গেল সুহা। স্বচ্ছ আর ওর বন্ধুরা চেয়ে থাকলো কেবল বোকার মতো। স্বচ্ছ তো কিরমির করে বলল, এই মেয়ে নির্ঘাত আমার বউয়ের থেকে ট্রেনিং প্রাপ্ত বেয়াদব। স্বচ্ছর পাশের বন্ধুটা তখন হেসে বলল, কিন্তু মেয়েটা সুন্দর দোস্ত, প্রপোজ করলে দোষ হবে না নিশ্চয়। ছেলেটার কথাটা বলার পরপরই স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা এবার বলে উঠল, কাকে প্রপোজ করবি? ওই মেয়েরে? সমস্যা কি করলে? তোরে তো আর তোর আব্বাই আমার সাথে বিয়ে টিয়ে দিবে না, তাই না? তার সে অন্য একটা জুটিয়ে নেওয়া যাক ভালো। উত্তরটুকু দিয়েও ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকায় মেয়েটার দিকে। মেয়েটা নিধি, বাকি দুইজন ছেলে হলো আবির আর সাদাফ। তিনজনই স্বচ্ছর বন্ধু। স্বচ্ছ কেমন করে তাকাতেই নিধি খেপে তাকালো সাদাফের দিকে, বলল, আবার বল। সাদাফ এই পর্যায়ে বিড়বিড় করেই বলল, কিছু না, চল স্বচ্ছর বউকে খুঁজে আপাত। স্বচ্ছ হতাশ। সে এসেছিল মেয়েটাকে শায়েস্তা করতে, আবারও নিজের প্রেমে হাবুডুবু খাইয়ে মেয়েটাকে ঘোল দিতে। অথচ এখানে এসেই শুনছে মেয়ে ফুরুত হয়ে যাচ্ছে তার খাঁচা থেকে। স্বচ্ছ ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলিয়ে একটা নাম্বারে মেসেজ করলো। পরপর ওই নাম্বার থেকে কল এলো। স্বচ্ছ কল তুললো। ও পাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে এলো, এটা কি আপনার বাংলাদেশি সিম নাকি মিস্টার অস্বচ্ছ? যাই হোক, আমার টানে অবশেষে দেশে এসে পড়লেন দেখে খুশি হলাম। বিয়েতেও এভাবে চলে আসবেন?
স্বচ্ছের চাপা রাগ হলো। কেন জানি না মেয়েটাকে এখন কষে থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো তার। তবুও টান টান স্বরে শীতল রাগ দেখিয়ে বলে উঠল, স্বচ্ছর দিকে সব মেয়ে আগ্রহ নিয়ে ঝুঁকে সুহাসিনী। অনাগ্রহ দেখানোর সাহস দেখায়নি এই পর্যন্ত কেউ। সে জায়গায় তুমি আমার বউ হয়ে আমায় ছেড়ে অন্য কাউতে ঝুঁকবে? আমার এই অপমান আমি চুপচাপ মেনে নিব ভাবলে কি করে সুহাসিনী? সুহা তাচ্ছিলের হাসি হাসে ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, খুব অহংকার না নিজের সৌন্দর্যের? আমি কিন্তু আগেও আপনার সৌন্দর্যের প্রেমে পড়িনি অস্বচ্ছ সাহেব, আপনার কণ্ঠের আর কথার প্রেমে পড়েছিলাম। স্বচ্ছ বাঁকা হেসে শুধায়, এবারে সৌন্দর্যের প্রেমেও পড়বে, আপাতমস্ত সবকিছুরই প্রেমে পড়বে। এমন ভাবে প্রেমে পড়বে যে আমায় ছাড়া আর কিছুই বুঝবে না সুহাসিনী। সুহা হাসে উত্তরে বলে, সুহা নিজের অপমানের শোধ নিজে নিতে পারে মিস্টার অস্বচ্ছ। সৌন্দর্য দেখেই গলে যাবে, অতটাও হ্যাংলা ভাববেন না আমাকে, তাহলে দেখবেন নিজের জালে নিজেই ফেসে যাবেন। প্রতিশোধ বশত একটা মেয়েকে বিয়ে করে তারপর একা ফেলে চলে যাওয়াটা মেয়েটার জন্য কতটা অপমানজনক তা স্বচ্ছ আজও বুঝেই উঠতে পারেনি। বরাবরই একটা বাউন্ডুলে ছেলে স্বচ্ছ, নিজের মর্জি মতো চলে এসেছে সবসময়। সে বাউন্ডুলে স্বচ্ছ নিজের বিয়ে করা বউকে যেখানে কোনোদিন দেখেইনি, সেখানে না দেখে না চিনে সে না দেখা বউকে খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়বে। এই প্রত্যাশা করাটাই বোধহয় ভুল। স্বচ্ছ নিজের অদেখা বউয়ের উপর একটা চাপা রাগ দমিয়ে রেখেই ছাদে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আসলো নিধি, সাদাফার, আবিরও। বসার মতো তেমন কিছু না পেয়ে ছাদের দড়িতে শুকোতে দেওয়া একটা বিছানা চাদর টেনে নিল। অথচ বিছানা চাদরের মালিক কে তা তাদের কেউই জানে না। অজানা মালিকের সে বিছানা চাদর নিয়ে অনুমতি না নিয়েই ছাদের খসখসে ফ্লোরে বিছিয়ে নিল চারজনে। তারপর বসে পড়ে সেভাবেই বিশ্রাম করলো অনেকটাক্ষণ। অবশেষে দুপুর হতে খিদের জ্বালায় খাবার অর্ডার করলো চারজন মিলে। খাবার আধা ঘন্টার মধ্যে চলে আসলো। খাবার খাওয়া শেষে নিধি ছাদ দেখতে দেখতেই চুইংগাম চিবিয়ে বলল, বাহ বাহ, তোদের ছাদখানা দেখছি ফুলে ফুলে ঝকঝকা করছে দোস্ত। তোর বউয়ের বিয়ের ফুল বোধহয় এখান থেকেই কালেক্ট করা হয়ে যাবে বল। বলতে বলতেই ছাদে লাগানো কালো গোলাপ গাছটা থেকে 3টা ফুল ছিঁড়ল নিধি। ফুলগুলোও দেখতে দারুণ লাগছিল। পরপর সেগুলোকে কানে গুঁজে নিল নিধি। স্বচ্ছর ইচ্ছে হলো নিধির মুখটা এক চোরে ভতা বানিয়ে দিতে। খাবারের শেষ গ্লাসটা চিবিয়ে চিবিয়ে বলল, ভাবছি তোর আর সাদাফের বাসরের ফুলগুলো এখান থেকে কালেক্ট করব। সুন্দর হবে না বল? নিধি মুখ ভেঙিয়ে বলল, কি আশ্চর্য, এমন ভাবে রেগে যাচ্ছিস কেন? খারাপ কিছু তো বলিনি বল। স্বচ্ছ তখন খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়েছে। ছাদে মেলে দেওয়া কাপড়গুলো থেকে সাদা রঙের একটা ওড়না টেনে নিয়ে নিজের হাতটা মুছলো আয়েশ করে। আর ঠিক তার পর মুহূর্তেই কেউ এসে ওড়নাটা ছো মেরে টেনে নিল। তেজ নিয়ে তার সামনেই বলে উঠল, কি আশ্চর্য, বাসার মালিক বলে কি যার তার কাপড় চোপড়কে নিজের হাত মোছা সামগ্রী বানাবেন? ভাই কি করলেন দেখেন তো, সাদা ওড়নাটা আমার। স্বচ্ছ প্রথম দফায় চুপ থাকলো। নিজের অজান্তেই ভুলটা করে বসেছে সে। ওড়নাটা কার ছিল সেটাও তো সে জানতো না। তবে এই মুহূর্তে এই বেয়াদব মেয়ের ওড়নায় হাতের হলুদ হলুদ ছাপ দেখতে খারাপ লাগছে না, তার বরং আনন্দ হচ্ছে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আপনি যে তখন বেয়াদবি করলেন এর জন্য এটাই প্রাপ্য। কাজটা আমি অজান্তে করলেও এটা আপনার ওড়না শুনে এখন খুশি লাগছে। সুহা এই পর্যায়ে খ্যাপা বাঘিনীর মতো তাকালো, যেন একটু হলেই গিলে ফেলবে স্বচ্ছকে। রাগে নাক ফুলে উঠছে মেয়েটার। রাগে কাঁপতে কাঁপতেই বলে উঠল, ওটা আমার পছন্দের ওড়না ছিল, আপনাকে আমার ইচ্ছে করছে ছাদ থেকে ফেলে দিতে এখন। স্বচ্ছ ঠিক সুহার মতো করে রাগ দেখালো না, তবে হেসে হেসেই বলল, আমারও ইচ্ছে হচ্ছে, এদিকে আসুন, কোলে তুলে ছাদ থেকে ফেলে দেই আপনাকে। সুহা দ্বিগুণ তেতে গেল, হাত দিয়ে ঘুষি দেখিয়ে বলে উঠল, এতই সহজ, মেরে মুখ ভেঙে দিব। স্বচ্ছ এবারেও হাসে। দেখতে পাতলা চিকন এইটুকু মেয়ে কিনা তার মুখ ভেঙে দেবে, হেসেই শুধালো, তাই নাকি? শক্তিতে পারবেন আমার সাথে? অতটাও দুর্বল ভাবার কারণ নেই, ক্যারাটে পারি, ক্যারাটে। কথাটা বলেই স্বচ্ছর মুখের দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে সজোরে ঘুষি বসালো স্বচ্ছর পেটে। ভ্রু নাচিয়ে বলে উঠল, এবার বলুন ঘুষিটা কেমন ছিল? স্বচ্ছ না তো ব্যথায় নাক মুখ কুচকালো, না তো ব্যথায় পেট চেপে ধরলো। উল্টো সুহার কথা শুনে পেট ফাটা হাসিতে ফেটে পড়ল। সুহা তাকিয়ে দেখে একটা ছেলে এতটা সুন্দর হাসে কেন, নাকি
তার কাছে এতটা সুন্দর বোধ হচ্ছে। সোহার বুক চিনচিন করে, বুকের ভেতরে হৃদস্পন্দন আন্দোলিত হয়ে শুধায়। ছেলেটা মারাত্মক হাসে, সাথে দৃশ্যমান ছেলেটার টেরা বেঁকা ঝকঝকে সাদা দাঁতগুলো। সোহার বুকের হৃদস্পন্দন বাড়ছে। সামান্য একটা ছেলে তাকে তার সৌন্দর্য দিয়ে কাবু করে ফেলছে। নিজের এমন অবনতি আর দুর্বলতা দেখে নিজেরই ঘৃণা হলো। পর মুহূর্তেই দাঁত মুখ শক্ত করে নজর সরাতে কানে এলো স্বচ্ছের হাস্যোজ্জ্বল স্বর। এই পাটকাঠি ঘুষিতে আমি ভয় পেয়ে যাব মিস। যাই হোক, আপনার ক্যারাটে দেখে আমি বিস্মিত, মিস ক্যারাটে পারা ম্যাম। সোহা আবারও রাগে চাহনিতে চাইল। হাত চালিয়ে স্বচ্ছর মুখ বরাবর একটা ঘুষি দিতে চাইতেই স্বচ্ছ সরে গেল। চাপা হেসে বলে উঠল, থাক থাক, নিজের এনার্জি খরচ করবেন না ফোঁস করে। আপনি মেয়ে, আমি তো আর মারামারিতে আপনার সাথে লাগতে যাব না বলুন। তার চেয়ে মনে মনে নিজেকে বিজয়ী ধরে সুখী হন। সোহা ফোঁস করছে তখনও। রাগে নাক ফুলিয়ে নিয়ে স্বচ্ছর দিক থেকে নজর সরাতেই চোখে পড়ল নিধির কানে গোজা তিনটে কালো গোলাপ। সোহার চোখ মুহূর্তেই গেল কালো গোলাপ গাছটায়, তার নিজের গাছ। অনুমতি না নিয়ে ফুল ছেড়াতে মেজাজ আরেক দফা খারাপ হলো। নিধির দিকে তেজ নিয়ে চেয়ে থেকে একদম নিধির সামনে গিয়ে দাঁড়ালো। কানে গুজে থাকা তিনটা গোলাপে একটানে নিজের হাতে নিয়ে বলে উঠল, এই যে হাসতে হাসতে ফেটে পড়া পাগলের প্রেমিকা, আমার গাছের ফুল ছিঁড়েছেন কেন? কয়টা ছিঁড়েছেন? ছেঁড়ার আগে অনুমতি নিয়েছেন? আচমকা নিধি এই মেয়ের কাণ্ড দেখে ভড়কে গেল। মনে মনে সোহাকে ভয়ও পেল সে। না জানি তাকেও স্বচ্ছর মতো করে ঘুষি বসিয়ে দেয় যদি। নিধি শুকনো ঢোক গিলল। অনুমতি যে নেয়নি তা না বলে উল্টো বলে বসলো, আমি আমি ছিঁড়িনি তো, স্বচ্ছ ছিঁড়ে দিয়েছে আমায়। এটা ওর নিজের বাসা না, তাই ও নিজেই ছিঁড়ে কানে গুঁজে দিয়েছে আমায়। সোহার মেজাজ চরম লেভেলে পৌঁছানোর জন্য বোধহয় এই কয়েকটা কথাই যথেষ্ট। স্বচ্ছর দিকে খ্যাপা বাঘিনীর মতো এক নজরে তাকিয়ে পরবর্তীতে আবার তাকালো নিধির দিকে। টান টান স্বরে বলে উঠল, বাসা ওনার হলেও ফুল তো ওনার না। ফুল যেহেতু ছিঁড়েছেন, ফুলের দাম দিন আপু, না হলে ফুল আবার গাছে জোড়া লাগিয়ে দিন। নিধি এবারে অসহায় স্বরেই বলল, কি করে লাগাবো? ছিঁড়ে ফেললে লাগানো যায় নাকি? তাহলে টাকা পরিশোধ করুন, পার পিস 50 টাকা। স্বচ্ছ এগিয়ে এলো। কচকচে একটা নোট সোহার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, 3টা ফুল ছেঁড়া হয়েছে, 1000 টাকা দিলাম। আশা করি স্যাটিসফাইড আপনি। স্বচ্ছ ভাবলো এই মেয়ে টাকা পেয়ে খুশি হয়ে ভৌদৌড় দিবে, অথচ হলো না। উল্টো টাকা না নিয়েই বলল, না, খুচরোই 150 টাকা দিবেন। এখানে আপনার বড়লোকিপনা দেখতে দাঁড়িয়ে নেই ভাই। সাদাফের এবারে হাসি আসলো বন্ধু রেহেন অপমান আর সোহার হাবভাব দেখে। স্বচ্ছর কানে ফিসফিসিয়ে বলে উঠল, কি বেয়াদব মেয়ে দোস্ত, তোর একটুও সম্মান দিচ্ছে না দেখ। সাদাফ কথাটা কানে কানে বললেও ঠিক কানে কানেই কথাটা আবদ্ধ থাকলো না, এসে গেল সোহার কানেও। সোহা কটমট করে সাদাফের দিকে তাকাতেই সাদাফ ভয়ে আমতা আমতা করে বলে উঠল, শুনুন, আমার কাছেও খুচরো আছে, দিচ্ছি দাঁড়ান। কথাটুকু বলেই মুহূর্তে 150 টাকা এগিয়ে দিয়ে বলল, নিন 150 টাকাই আছে। সাদাফ এগিয়ে দিল টাকাটা। সোহা নিল, হুঁশিয়ারি দিয়ে বলে গেল, গুড, নেক্সট বার আমার কাছে হাত দিলেও হাত কেটে ফেলবো, মাইন্ড ইট। কথাটুকু বলেই চলে যেতে যাচ্ছিল সোহা। নিধি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, দোস্ত টাকা নিল, ফুলগুলো দিল না তো? সোহা গুরুত্ব না দিয়ে বলল, ওই ফুল এতটা প্রয়োজনীয় না, বাদ দে। সোহা শুনল, পা ঘুরিয়ে এসে স্বচ্ছর সামনে দাঁড়িয়ে নিজের ওড়নার সাথে সাথে মেঝে থেকে বিছানার চাদরটাও আঁকড়ে নিল। অপর হাতে ফুলগুলো এগিয়ে সাদাফকে, নিধিকে আর আবিরকে একটা করে গোলাপ দিয়ে বলল, আপনাদের ফুল নিন, টাকাগুলো ফুলের বিনিময়ে নিইনি। ফুল ছেড়ার বিনিময়ে জরিমানা নিয়েছি আপু, আর ফুলগুলো ফ্রিতেই দিলাম। আর হ্যাঁ, ওড়না বিছানা চাদর ময়লা করার শোধ তুলে রাখলাম, সুযোগ বুঝে নিয়ে নিব। কথাগুলো টান টান সরে বলেই সোহা চলে গেল। আবির কালো গোলাপটার দিকে চেয়ে থেকে মিনমিন স্বরে বলল, দোস্ত, কি ডাকাত মেয়ে রে! এই মেয়ে কোন বাপের মেয়ে? কোথায় থেকে উদয় হলো? বাপ রে বাপ! পর মুহূর্তে আবার বলল, তবে ভালো আছে, কি সুন্দর গোলাপ দিয়ে গেল আমাদের। শুধু সয়চেই দিল কাট, শুধু স্বচ্ছকেই দিল না। একটু আগে অবধি দেখলাম স্বচ্ছর বউই
অবহেলা করে সচ্চকে। এখন দেখছি অন্য মেয়েরাও সচ্চকে পাত্তা দিচ্ছে না। কাহিনী কি মামা? তোর সৌন্দর্য কমে যাচ্ছে নাকি বলতো? সহ্য আবিরের কথাটাই পাত্তা না দিয়েই বিড়বিড়িয়ে বলল। পড়ে আছি এক ঝামেলায়, যোগ হয়েছে আরেক ঝামেলা। এই মেয়ের বিষয় পড়ে, আগে বাসার লোক আর আমার না দেখা বউ কবে আসবে তা ভাবি। বিকাল অবধি সময়টা স্বচ্ছদের ছাদেই কাটলো। তারপর যখন শীতল হাওয়ায় চোখ বুজে বুজে আসবে ঠিক তখনই ছাদে এলো পিনপিনে শরীরের অষ্টাদশী এক মেয়ে। সাদাফ সে মেয়েকে দেখেই স্বচ্ছকে ঠেলে দিল। ইশারায় বুঝালো এই মেয়েকে, অথচ তার আগেই মেয়েটা তাদের দিকে ঝুঁকে স্বচ্ছকে বলে উঠল। ভাইয়া, কতক্ষণ হলো এসেছিস? ভাগ্যিস ভাবি বলল তুমি এসেছো, না হলে তো তোমায় আরো অপেক্ষা করতে হতো। স্বচ্ছ ভালোভাবে তাকালো। মেয়েটা তার ছোট বোন সিয়া। এত বছরে 2বার দেখেছে সে বোনকে, তাও বোনের জন্মদিনে লুকিয়ে উইশ করেছিল বলে। স্বচ্ছ ছোট বোনকে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হবে নাকি দুঃখে কপাল চাপড়াবে বুঝে উঠল না। বলল, তোর ভাবি বলেছে? বাহ বাহ, কবে থেকে এত ভালো হলো তোর ভাবি? সিয়া ভাবির পক্ষ নিয়ে বলে উঠল। ভাবি খারাপই বা কবে ছিল ভাইয়া? তুই তো রেখে চলে গেলি ভাবিকে। স্বচ্ছ মানল না, অদৃশ্য রাগ নিয়ে বলল। বিয়েতে প্রথম দফায় অপমান করেছিল তোর ভাবি, এই এক মুহূর্তেই বিয়েটা নাকচ করে দিয়ে সবার সামনে আমার সম্মানের 12টা বাজিয়ে দিয়েছিল ওই মেয়ে। সেই জন্য তুমিও তো ভাবির সম্মানের 12টা বাজালে, তাই না? শোধবোধ তো হয়েই গেল, বলো। হয়নি, ওই মেয়ে এখনো তেরামি করে, বেশি ভাব দেখায়। এত ভাব পছন্দ না আমার। সিয়া হতাশ হয়ে বলে। তোমার পছন্দ হয়ে কি হবে? ভাবি তো অন্য কারো বউ হয়ে যাবে, তাই না? তুমি কেবল এখন ডিভোর্সটা দিবে। স্বচ্ছ তেরিং করে উঠে দাঁড়ালো, বলল। বললেই হলো। তাহলে কি করবে? ওই মেয়ে যাতে সব অ্যাটিচিউড ড্রেনে ফেলে আমার প্রেমে ডুবে মরে, সেই ব্যবস্থা করব কৌশলে। সিয়া সরু শ্বাস টেনে বলে। তারপর আবার ছেড়ে যাবে? স্বচ্ছ রাগে না বোনের উপর, তবে ফোন বের করে কতগুলো হাত ধরাধরি এই সেই ছবি দেখালো, যেগুলোতে হাতের মালিকদের না দেখা গেলেও বোঝা যাচ্ছে একটা মেয়ের হাত, একটা ছেলের হাত। দেখিয়ে বলল। দেখ তোর অতি ভালো ভাবির কাজ কারবার। গত 2 মাস যাবৎ কোন ছেলের হাত ধরে ছবি পাঠিয়েছে আমায়, কোন ছেলের থেকে ফুলও নিয়েছে, কোন ছেলের সাথে ডেটে গিয়ে কফি খাচ্ছে, সব ছবি পাঠিয়েছে। এসব করে জ্বালানোর মানে কি বল? নিশ্চয়ই ভাবি তোমাকে ভুলে অন্য কারো প্রেমে পড়েছে, এটা বোঝাচ্ছে। স্বচ্ছ রাগে ফুঁসে বলল। ডিভোর্স দিবে বলেছে ওই মেয়ে আমাকে, সাহস কত? সিয়া বলল। খারাপ কি? তুমি তো আর সংসার করার জন্য বিয়েটা করনি তখন, তাই না? তাই বলে আমায় প্রত্যাখ্যান করবে? এত সাহস? সিয়া ভাইয়ের পক্ষ নিল না, বরং উত্তরে বলল। অতটাও সহজ দেখায়নি ভাইয়া। নেহাতি তুমি মানতে পারছো না বিষয়টা, তাই এখন বাসায় চলো, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। স্বচ্ছ কৌতূহল নিয়ে বলল। বাসায় কি ওই মেয়েও আছে? থাকলে আমি এক্ষুনি গিয়ে ওই মেয়ের গালে চড় বসাবো আর ওর সাহসের তারিফ জানাবো। ভাবি তো আমাদের সাথে একসাথে থাকে না ভাইয়া। তাহলে কোথায় পাবো ওই মেয়েকে আমি? সিয়া মনে মনে হাসল। আজ তার ভাই ভাবির সম্পর্কটা অন্যরকম থাকলে সেই সবচেয়ে বেশি খুশি হতো। বলল। ভাবির যখন ইচ্ছে হবে নিজেই তোমার সামনে আসবে ভাইয়া, এখন বাসায় চলো। কথাটুকু বলে আবার স্বচ্ছর বন্ধুদের উদ্দেশ্যে শুধালো। আর এই যে ভাইয়ার অপদার্থ বন্ধুরা, আপনারাও চলুন। কথাটুকু বলেই সিয়া পা বাড়ালো। পিছু বাকি 4 জনও পা বাড়ালো। আবির ফিসফিস করে বলল। তোর বোন আমাদের অবদার্থ বলল দোস্ত? এইটুকু মেয়ে আমাদের অবদার্থ বলল? সিয়া শুনল কথাটা, পিছু ফিরে আবিরের দিকে চেয়ে বলল। আসছেনই তো অপদার্থের মতো, কি বলবো আর বলুন। পদার্থ হলে তো বন্ধুকে এতদিন একটু হলেও বুঝাতেন, তাই না? বয়সে নিজেদের চাইতে এত ছোট মেয়ের থেকে এমন অপমানজনিত কথা শুনে মুখ চুপসে গেল আবিরের। স্বচ্ছকে বিড়বিড়িয়ে বলে। তোর জন্য আমাদেরও অবদার্থ বলল শালা। রাত প্রায় 2টো। স্বচ্ছ ঘুমোয়নি তখনও। নিজের বাকি 2 জন বন্ধুকে বেঘরে ঘুমোতে দেখে ব্যালকনিতে গেল সে। একটা সিগারেটে আগুন ধরিয়ে ঠোঁটে গুজতে নিতেই কানে এলো মেয়েলে মিহিস্বরে গান, সাথে গিটারের সুর।
সচর কেন জানি না সিগারেটের নেশার থেকেও মেয়েলি কণ্ঠে সে গানটা শুনতেই ভালো লাগলো। চোখ বুঝে শুনল। ফুল যে গাছে ধরে সেই দিকে তাকিয়ে এই বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বল ছিঁড়ে আনো, না হলে যাবে ছেড়ে। কোনো সারা ছাড়া দরজার হাতল চেপে চট করে মুচড়ে দিয়ে আমাকে দেখে বলে যাবে, নাকি নিয়ে যাবে তাকে সাথে। খপ করে আমার ঘাড়টা ধরে নিজের কাছে টেনে নিতে কি বাধা হয়ে দাঁড়িয়েছে, না দেখে শুনে কিছু জানিয়ে নিজের আড়ালে লুকালে আমাকে তুমি ডুবালে। আমি কার পিছে? নিজের জন্য যাব খেটে? তোকে বলেছে যেতে কে? অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে? নিজের চোখের সামনে নিজের বউয়ের হাতে চকচকে সোনার আংটি পরাচ্ছে পাত্রপক্ষ। এহেন দৃশ্য দেখে সচ্ছর দাঁত কিরমির করলো। কয়েক পা এগিয়ে লম্বা ঘুমটা টেনে বসে থাকা মেয়েটাকে টেনে দাঁড় করালো। হাত থেকে সোনার আংটিটা ছুঁড়ে ফেলতে নিয়ে বাবা মার উদ্দেশ্যে বলে উঠল। বউটা কার আব্বু? সচ্ছর বাবা ছেলের এমন রূপ আশা না করলেও মনে মনে এমন কিছু হবে ভেবেছিল বোধ হয়। ছেলের এহেন কাণ্ড দেখে হাসিও এলো তার, তবুও বলল, বউটা তোমারই এমন করে আমি বলতে পারছি না শস্য, কারণ তুমি তো আর তাকে বউয়ের কোনো মর্যাদা দাওনি, তাই না? সহ্য রেগে আছে, ফর্সা মুখটা লাল হয়ে গেছে। অতিরিক্ত রাগের দরুন ফর্সা খাড়া নাকটার অগ্রভাগও লাল টেকছে। হিস হিস করতে করতে বলল, সে যাই হোক, বিয়েটা যেহেতু হয়েছে, বউটাও নিশ্চয়ই আমারই। আর সে বউকেই আমাকে না জানিয়ে না শুনিয়ে অনুমতি না নিয়ে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে কোন সাহসে আব্বু? সহ্যর বাবা এবারে গম্ভীর স্বরে উত্তর করলো, এছাড়া কি সিদ্ধান্ত নেওয়া যেত? তুমি যে বাসায় ফিরে সংসার করবেই তার তো কোনো নিশ্চয়তা ছিল না শস্য। এমনকি আজ যে বাসায় ফিরলে কাল যে আবার হুট করে বাসা ছেড়ে চলে যাবে না, এটাও নিশ্চয়তা নেই আমাদের কাছে। তুমি চিরকাল নিজের মন মতোই চাইছো। সহ্য সরু শ্বাস ফেলে এবারে যেখানে সেখানে সবাই হাতে ধরিয়ে তাকে নিজের দোষগুলো ধরিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে সে দোষী। অথচ তার বউ কিছু বলছে না। এতটা শান্ত তার বউ। স্বচ্ছ তাকালো লাল শাড়ি পরা মেয়েটার দিকে, যাকে সিয়া একটু আগে তার বউ বলে জানিয়ে এসেছে। স্বচ্ছ এক ধমকে বলল, এই মেয়ে? ধমকটা দিয়েই মেয়েটার ঘমটা ফেলল। অথচ মেয়েটা ভয় পেয়ে আছে তার ধমক শুনে। মুখ চোখে তা স্পষ্ট। স্বচ্ছর কেন জানি বিশ্বাস হলো না এটাই তার বউ। 2 পা পিছিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? বিনিময়ে সে কোনোভাবে উত্তর করলো, সুহা মানে সুহাইবা। স্বচ্ছ বিশ্বাস করলো না, শক্ত স্বরে বলল, আমি সুহাসিনীর কথার ধরন চিনি। আপনি যেই হন, তবে সুহাসিনী যে নন তা বোঝা আমার জন্য খুব একটা কঠিন বিষয় নয়। কথাটুকু বলেই হনহন করে চলে গেল নিজের রুমে। নিজের অপদার্থ বন্ধুদের রুমে চিত হয়ে মোবাইলে ডুবে থাকতে দেখে দ্রুত পায়ে ব্যালকনিতে গেল। সুহার নাম্বারটায় কল দিল তৎক্ষণাৎ। ও পাশ থেকে সুহাও কল তুলল। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই ডাকলো, সুহাসিনী। সুহা চোখ বুঝল। এই ডাকটা তার অতি অপ্রিয় হলেও ভীষণ রকমের প্রিয় রয়ে গেছে। প্রথম প্রথম সুহা নামটাকে টেনে সুহাসিনী ডাকতো স্বচ্ছ। 4 বছর পেরিয়ে গেলেও স্বচ্ছর মুখে ডাকটা এখনো আছে। তবে আগের মতো আনন্দ হয় না সুহার। আগে যেমন ফোনের অপর প্রান্ত থেকে ডাকটা শুনলেই তার হৃদয় আন্দোলিত হতো, এখন তেমন হয় না। তবুও নরম গলায় বলল, একটা সময় সুহাসিনীর নামটা আমি খুব আগ্রহ নিয়ে শোনার অপেক্ষায় থাকতাম অসচ্ছ সাহেব। অথচ আজকাল আর এই নাম শুনলে বিশেষ কোনো অনুভূতি হয় না আমার। স্বচ্ছ নাক লাল করে তখন বলল, যে কারণে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চাইছো আমায়? সুহার হাসি এলো, বলল, কি বুঝে এই কথা? তোমার বদলে অন্য মেয়ে বসিয়ে আমার সামনে এঙ্গেজমেন্ট করিয়ে কি বোঝাতে চাইলে? নিজে যখন আসবে না অন্যকে দিয়ে নাটক করাচ্ছ কেন? সুহা উত্তর দেয়, নাটকটা আমি অ্যারেঞ্জ করিনি, আপনার আব্বা আম্মা করেছে। আপনি বিষয়টা ইন্টারেস্ট দেখাবেন কিনা তা দেখার জন্য। তুমি আসতে তাহলে মেরে মুখটা ভোতা করে দিতাম। সুহা তাচ্ছিল্য করে বলল, আমি আপনার জন্য অতটাও মরিয়া নই যে ড্যাং ড্যাং করে আপনার সামনে হাজির হতাম মিস্টার অসচ্ছ। স্বচ্ছ এবার চুপ থাকে। অনেকটা সময় পর শান্ত কণ্ঠে বলে, আমি তোমার গানের গলা চিনি সুহাসিনী। আগে প্রায় সময় গান রেকর্ড করে পাঠাতে তুমি। সোহার এই মুহূর্তে টনক নড়ল। এত সব সতর্কতার মাঝেও একটা ভুল ইতিমধ্যে করে বসেছে বুঝতে পেরেই সন্দেহী স্বরে বলল, তো
স্বচ্ছ কপালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, রাতে গান গেয়েছিলে, নিচ থেকে আসছিল মেয়েলি গলাটা। আমি ভুল না হলে তুমি নিচের ফ্ল্যাটেই থাকো, তাই না? সোহা এড়িয়ে গেল, বদলে বলল, হুট করে আমায় নিয়ে মস্তিষ্কে এতটা চাপ দিচ্ছেন, কারণ কি? দেখা করতে চাইছি। আমি বাসায় ফিরেছি মূলত তোমাকে জব্দ করতে সুহাসিনী, তোমার অবাধ্যকতার শাস্তি দিতে। সোহার কণ্ঠ নরম হলো, দীর্ঘশ্বাস টেনে বলে, একটা ভুল কয়বার করব স্বচ্ছ? একবার তো জব্দ হয়েছিলামই, বাধ্যও হয়েছিলাম আপনার প্রেমে। এখন তো আমি আর সে বোকা মেয়েটি নই। আপনি ভুলাতে চাইলেও এইভাবে ভুলবো না আমি। স্বচ্ছ শক্ত স্বরে জানালো। আমার জেদ অনেক, আমি আমার সব জেদ পূরণ করেই ছাড়ি। সোহা কণ্ঠ দ্বিগুণ শক্ত করে বলল, সাথে খুব ইগো, তাই না? এতটাও ইগো যে একটা মেয়েকে অপমানে জর্জরিত করেও আপনার শান্তি মিলছে না। স্বচ্ছ জিভ দিয়ে ঠোঁট বেছায়। সত্যি সে ইগোর কারণেই সোহার পেছনে পড়েছে, এমনকি এখন ইগোর কারণেই সোহার পেছনে পড়ে আছে। সোহাকে নিয়ে ভাবছে এতটা। ছোট শ্বাস ফেলে বলল, যে সুহাসিনী আমার প্রেমে মরিয়াছিল, যে সুহাসিনীর এতটা অ্যাটিচিউড সহ্য হচ্ছে না আমার। আপনার সহ্য হওয়ার মতো চলতেও যে আমি বাধ্য নই। আপনি জানেন আমি আপনাকে হৃদয়ের সবটুকু দিয়ে ঘৃণা করি অস্বচ্ছ সাহেব। স্বচ্ছ গাল ফলিয়ে শ্বাস ফেলল। চিরচিরে রাগ জমল মস্তিষ্কে। তার মুখের উপরে স্পষ্ট কথা বলাতে তার রাগ ক্রমশ বাড়ছেই মনে হলো। কণ্ঠে শীতল রাগ মিশিয়ে বলল, ঘৃণা করো আর যাই করো, আমি বিনা অন্য কারোর সাথে মিশবে না। এটা আমাকে শান্তি দেয় না। সোহা কৌতূহল নিয়ে শুধালো, কেন? আমি যতদূর জানি আপনার মনে তো আমার জন্য একটু অনুভূতি ছিল না স্বচ্ছ। তাহলে স্বামী নামক সম্পর্কের অধিকার বোধ থেকেই শান্তি পাচ্ছেন না নাকি? স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, ইগো থেকে, স্রেফ ইগো থেকে। আমার কোন দিকে কম আছে? আমার বউ কেন অন্যের দিকে ঝোঁকার সাহস করবে? নাকি শারীরিক চাহিদা মেটাতে? সোহা নাক মুখ কুচকালো, তেজ নিয়ে বলে উঠল, ছি, সাধে গিয়ে আপনাকে অস্বচ্ছ ডাকি? মনটাই তো অস্বচ্ছ আপনার। স্বচ্ছ রাগ নিয়ে বলল, আমি সিরিয়াসলি বলছি সুহাসিনী, বাসায় এসেছি, বউ খুঁজছি, এমনি এমনি নিশ্চয় নয়। চোখের সামনে সরাসরি কোনো ছেলের সাথে মিশতে দেখলে খুব খারাপ হবে তোমার সাথে। সোহা হাসে মনে মনে, মুখে বলে, আমি কিন্তু 4 বছরে একটা বার কল মেসেজ করে বলিনি যে কোনো মেয়ের সাথে মিশবেন না, কোনো মেয়ের দিকে ঝুঁকবেন না, তবুও মিশেছেন। তাহলে কি ধরে নিব আপনিও শারীরিক চাহিদার টানেই? কার দিকে ঝুঁকেছি আমি? সোহা ফোরন কেটে বলে উঠল, কারো দিকেই ঝুঁকেননি এটা বললে বিশ্বাস করা যায়? সঙ্গে তো এনেছেন এক সুন্দরী ললনাকে। স্বচ্ছ গম্ভীর স্বরে উত্তর দিল, ললনাকে সঙ্গে করে আনলেই ললনার সাথে সম্পর্ক হয়ে যায় না সুহাসিনী। সোহা যদিও মানল না কথাটা, তবুও অন্য প্রসঙ্গে বলল, এতদিন ফেরেননি, এখন এতদিন পর এসেছেন কেন? কোন উদ্দেশ্যে? স্বচ্ছ বলল, শেষ 2 মাস জ্বালিয়ে মারছিলে তুমি, ছন্ন ছাড়া জীবন কাটানো। আমাকে হুট করে মনে করিয়ে দিলে যে আমি বিবাহিত, অথচ বউ সামলাতে পারছি না। তারপর দিনরাত কোনো পরপুরুষের সাথে কাটানো মুহূর্ত শেয়ার করে করে আমার মগজে শিরশিরে রাগ জমিয়ে দিয়েছ। এখন এই রাগ না মেটানো অবধি শান্তি পাচ্ছি না। ইস, ইগো হার্ট হলো বুঝি? স্বচ্ছ হাসে এবারে, বলে, তুমি খুব চালাক সুহাসিনী। খুব ভুল না হলে তুমি জেনে শুনেই আমার ইগো হার্ট করেছ। মস্তিষ্কে তোমার চিন্তা ঢুকিয়ে দিয়েছ যাতে আমি তোমার জন্য মরিয়া হয়ে যাই, রাইট? বুঝলেন যখন আবার ছুটেছেন কেন তাহলে? স্বচ্ছ এবারেও হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে, কারণ তুমি যে চালটা দিয়েছ আমি তার বিপরীত চালটাই চালবো, আরো সুকৌশলে। স্বচ্ছ কল রেখে মুখে সিগারেট গুজেছে। চোখ বুঝে বার কয়েক চেষ্টা করলো সোহার প্রতিচ্ছবি কল্পনা করতে। মেয়েটা কেমন হবে দেখতে? খুব সুন্দরী, মায়াবী, চোখজোড়া কেমন দেখতে? স্বচ্ছ ভাবতে লাগলো আপাত মস্তক সোহাকে নিয়েই। অথচ কোনো প্রতিচ্ছবি সরাসরি তার কল্পনায় ধরা দিল না। স্বচ্ছ হতাশ হয়ে শ্বাস ফেলে পর মুহূর্তেই নিজেই চমকে ওঠে। যে মেয়েকে সে নিজেই অবহেলায় মুড়ে দিয়ে ফেলে গিয়েছিল, সেই মেয়ের জন্য 2 মাসে সে এতটা মরিয়া হয়ে উঠছে কেন? শুধুই ইগোর কারণে, নাকি অধিকার বোধের কারণে, নাকি সে জেলাস?
স্বচ্ছ নিজেকে নিজেই প্রশ্ন করতে গিয়ে কানে আসে আবিরের গলা। ভালোবাসিস মেয়েটাকে, এত কেন রাগ জন্মে তোর মেয়েটার প্রতি? স্বচ্ছ শুনল, ঠোঁটের সিগারেটটা অবহেলায় ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলে বলল, বুঝতে পারছি না দোস্ত, হুট করে মেয়েটা কি করে ফেললো বুঝতে পারছি না। মেয়েটা আমায় অবহেলা করে অন্য কারোর সাথে ঘুরছে ফিরছে, ভালোবাসছে, এটা ভাবলেই রাগ হচ্ছে আমার, মানতে পারছি না। আবির শুনল, এগিয়ে এসে কিছু বলবে তার আগেই সেখানে এলো সিয়া, হাতে দুটো কফির মগ, একটা আবিরের হাতে অন্যটা স্বচ্ছর হাতে দিয়ে এসে বলল, ছোটবেলা থেকেই ভাইয়া নিজের জিনিস নিয়ে ওভার পসিভ, তাই নিজের বউ অন্যের হয়ে যাচ্ছে মানতে পারছে না। এটা শুধুই ভাইয়ার জেদ। আবির ফ্যালফ্যাল করে তাকিয়ে শুধালো, জেদ? তাহলে কি ভালোবাসা? স্বচ্ছ এবার উত্তরে বলে উঠল, যাকে কখনো দেখিনি তাকে কি করে ভালোবাসবো? পাগল নাকি? আমি শুধু মেয়েটাকে জব্দ করতে চাইছিলাম, তাই তো এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটাই আমাকে বারবার নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। চালাক মেয়ে। সিয়া হাসে, যেতে যেতে বলে ওঠে, দেখো ঘুরতে ঘুরতে আবার ভালোবেসে ফেলো কিনা। স্বচ্ছ সঙ্গে সঙ্গে উত্তর করলো। অসম্ভব। সিয়া ব্যালকনি পেরিয়ে চলে গেছিল। ভাইয়ের মুখে অসম্ভব কথাটা শুনে আবার ঘাড় কাত করে বলে গেল, সম্ভব ভাইয়া সম্ভব। তখন রাত 11টা। স্বচ্ছর ফোনে হুট করেই মেসেজ এলো, সাথে হোয়াটসঅ্যাপে দুটো ছবি এলো। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই দেখলো তুহার মেসেজ। কোনো এক ছেলে মেয়েলে হাত ধরে অতি যত্নে চুরি পরিয়ে দিচ্ছে। এমন দুটো ছবি যাতে কেবল হাতগুলোই দৃশ্যমান, কিন্তু মুখ নয়। স্বচ্ছ এমন ছবি পেতে পেতে অভ্যস্ত। বরাবরের মতো এবারেও তার রাগ হলো, চিরবির করলো মস্তিষ্ক। সুহা ছবির সাথে সাথে মেসেজে লিখলো, সন্ধ্যায় ওর সাথে দেখা হয়েছিল, চুড়ি কিনে পরিয়ে দিয়েছেন দেখুন। এতক্ষণ ওর সাথে রিকশায় ঘুরে আধা ঘন্টা আগেই বাসায় আসলাম, বুঝলেন? ইস, কত সুন্দর চুড়িগুলো। স্বচ্ছ পুরো মেসেজটা পড়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একই বিছানায় আবির আর সাদাফও ছিল। তিনজনের একই রুমে থাকার ব্যবস্থা। আর নিধি সিয়ার সাথে সিয়ার রুমে ঘুমায়। স্বচ্ছকে হুড়মুড় করে বিছানা ছেড়ে চলে যেতে দেখে আবির আর সাদাফ একসঙ্গেই বলে উঠল, কি আশ্চর্য, তুই এমন লাফ মেরে কোথায় যাচ্ছিস? টয়লেট পেয়েছে তার। স্বচ্ছের ইচ্ছে হলো সাদাফ আর আবিরের নাক বরাবর ঘুষি দিতে। তাতে দাঁত চিবিয়ে বলে উঠল, নিচের ফ্ল্যাটে যাচ্ছি শালা, যেখানে আমার না দেখা বউটা থাকে। রাত 11টায় দরজায় টোকা পড়তেই বাসার ভেতরে থাকা 4জন মেয়ে ড্যাব ড্যাব করে চাইল। সুহারা এই ফ্ল্যাটে মোট মিলে 5জন মেয়ে থাকে। একজন ইতোমধ্যেই নাক ডেকে ঘুমোচ্ছে। বাকি 4জন দাঁড়িয়ে ভাবছে কে দরজা ধাক্কাচ্ছে। অবশেষে দরজার ওপারে কে থাকতে পারে বুঝে না উঠে লুকিং গ্লাসে তাকাতেই দেখলো স্বচ্ছ। সোহা পাশেই দাঁড়ানো ছিল। যে দেখলো সে ফিসফিস করে বলে উঠল, এটা তো দুলা ভাই, জেনে গেছে নাকি তোর ঠিকানা? যে বলল সে মেয়েটা হলো সেই যাকে তখন লাল শাড়ি পরিয়ে স্বচ্ছর সামনে হাজির করা হয়েছিল। নাম মিতু। সোহা স্বচ্ছর আসার খবর পেয়ে ছোট্ট শ্বাস ফেলল। 4জনের কানেই কিছু একটা বলে দিয়ে দরজা খুলল। সম্মুখে স্বচ্ছকে দেখে নিয়ে বলে উঠল তেজি স্বরে, আশ্চর্য, ভদ্রতের এত রাতে যুবতী মেয়েদের বাসায় এসে দরজা ধাক্কাচ্ছেন কেন ভাই? ভদ্রতা শেখেননি? স্বচ্ছ থতমত খেয়ে গেল। সে মোটেও জানতো না এই বাসায় 4জন অবিবাহিত মেয়ে থাকে। ধারণাই করেনি এমন কিছু। তার উপর সেই মেয়েটাই কথা বলছে যে মেয়েটা ইতোমধ্যে তাদের সামনে চরম বেয়াদবির প্রমাণ দিয়ে দিয়েছে। স্বচ্ছ ভেতরে তাকালো। 4জন মেয়ের দিকে তাকিয়ে থেকে না দমে বলে উঠল, আপনাদের মধ্যে সুহাকে? সোহা স্বচ্ছর সামনে সোজাসুজি দাঁড়ায়, ভ্রুচি উত্তর করল, এখানে 4জনের নামই সুহাইবা, 4জনই সুহা। আপনি কোন সুহার খোঁজ করছেন? স্বচ্ছ কপাল কুঁচকায়। 4জনের নামই সোহা হয়? বিশ্বাসযোগ্য? বিরক্ত হয়ে বলল, 4জনের নাম কখনো সুহা হয়? ফাইজলামি করছেন আপনি? সোহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, ফাজলামি করব কেন? আপনার সাথে আমার ফাজলামির সম্পর্ক নাকি? স্বচ্ছ সরু শ্বাস ফেলে। মেয়েটা তখনকার ওড়না নোংরা করার জন্য প্রতিশোধ নিচ্ছে ভেবে ভদ্রতার সঙ্গে বলল, দেখুন আপু, আপনার ওড়না আর বিছানার চাদর নষ্ট করার জন্য সরি বলছি, কিন্তু এখানে সুহাকে তা দয়া করে বলুন, আমার জানাটা প্রয়োজন। সোহা সবার দিকে ফিরে আবারও বলল, এই বাসায় যারা যারা থাকে তারা সবাই সুহা।
আপনি ওদের নাম জিজ্ঞেস করুন, ওরাই বলবে। সহস্র ছোট ছোট চোখে তাকাই সবার দিকে। যে মেয়েটাকে তখন লাল শাড়ি পরা অবস্থায় দেখেছিল, অর্থাৎ নিতুকে দেখে বলল, এই, আপনি তো সেই মেয়েটা যে মিথ্যে মিথ্যে বউ সাজালেন তখন। নিতু মিনমিন স্বরে বলল। হুম। সহস্র সঙ্গে সঙ্গেই প্রশ্ন শুনল। আপনার নাম সুহা? হ্যাঁ। সহস্রর বিশ্বাস হলো না, তবুও জিজ্ঞেস করলো। সত্যি সবার নাম সুহা? মৃতর পাশে থাকা আরেকটা মেয়ে উত্তর দিল। হ্যাঁ, সবাই সুহা। আর একজন ভেতরের রুমে ঘুমাচ্ছে, তার নামও সুহা। সহস্রর মনে হলো যে ভেতরের ঘরে ঘুমাচ্ছে সেই বোধহয় সত্যিকারের সুহা। ঘুমানোর নাম করে হয়তো লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গেই বলে উঠল, তাকে দেখতে চাই, একবার ডেকে দিবেন প্লিজ? সুহা বিরক্ত গলায় বলে উঠল। ডাকা যাবে না, সে ঘুমালে 1000 জন ডাকলেও ওঠে না। মিথ্যে বলছেন। আমার মনে হচ্ছে আপনারা সবাই মিথ্যে বলছেন। হতেই পারে যে আসল সুহা লুকিয়ে আছে ঘুমানোর নাম করে। সুহার পেট ফেটে হাসি আসে, তবুও মিথ্যে রাগ দেখিয়ে বলে ওঠে। কোনো মিথ্যা না রে ভাই, সে সত্যিই ঘুমাচ্ছে। আপনি এবার জানতো। সহস্র রেগে গেল, নাক লাল করে সুহাকে বলে উঠল। চুপ করুন বেয়াদব মেয়ে, আপনার সাথে কথা বলছি। আপনি যে মিথ্যে বলছেন তা আমি জানি। হয় ওকে ডেকে এখানে আনবেন, নয়তো আমি নিজেই যাব, দেখবো সুহাসিনী কিনা। সুহা কোমরে হাত রাখে। সহস্রকে কোনোভাবেই বাসায় ঢুকতে দিবে না, এমন ভাবে ওর সামনে সরাসরি দাঁড়ায়। আঙ্গুল উঁচিয়ে বলে, আপনার উদ্দেশ্যই তো ভালো ঠেকছে না ভাই। বাসায় 5 জন যুবতী মেয়ে, হতে পারে আপনি খারাপ কিছু করার উদ্দেশ্যে এইসব ফাও নাটক শুরু করেছেন। চুপ মেয়ে, আমি আমার বউকে খুঁজছি। সুহা কিছু জানে না এমন ভাব করে বলল। কে বউ? সহস্র রেগে গেছে, চোখ মুখ দেখেই তা বুঝে যাচ্ছে। টান টান স্বরে উত্তর দিল। আপনাদের 5 জনের মধ্যে একজন, কিন্তু পরিচয় দিচ্ছেন না। সুহা বলে। এখানে আপনাকে দেখে মনে হচ্ছে বিবাহিত। সহস্র জেদ ধরা বালকের ন্যায় বলে উঠল। কিন্তু আমার বউ এই বাসাতেই থাকে, এতটুকু জানি আমি। এখন আমার বউকে আমার সামনে হাজির করবেন, ব্যাস। আচ্ছা, মুশকিল তো ভাই, কোনো বউটও নেই এই বাসাতে। আপনার আব্বা আম্মা কোথায়? রাত দুপুরে বাসায় এরকম বিরক্ত করলে তো আমাদের সমস্যা, বলেন। এই বাসায় তো তাহলে আর থাকা যাবে না নিরাপদে আর। সহস্রর ইচ্ছে হলো মেয়েটাকে একটা থাপ্পড় দিতে, রাগ হচ্ছে তার, ধমকে বলে উঠল। চুপ করুন বেয়াদব মেয়ে, বলেছি না আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না। এত বেশি বকবক করেন কেন? ভালোই ভালোই বলুন সুহাসিনী কোনটা, না হলে আমি নিজেই আপনাদের বাসা থেকে বের করে দিব। আকস্মিক অপমানে সুহার নাক মুখ লাল হয়ে গেল। তাকে এভাবে বলতে পারলো স্বচ্ছ? এভাবে? বাকি 3 জন বান্ধবী তার এহেন অপমান দেখে চাপা হাসছে, আর সুহা ফুলছে। দ্রুত মোবাইলে স্বচ্ছর নাম্বারটা খোঁজ করে সুহা। ফোন দিয়েই বলে, আসসালামু আলাইকুম আন্টি, আপনাদের ছেলে কি শুরু করেছে বলেন তো? প্রথমত ছাদে কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম, গিয়ে দেখি আপনার বেয়াদব ছেলে আমার সাদা ওড়না হলুদ দাগ ফেলে দিয়েছে, ধোয়া বিছানা চাদরটাও নোংরা করে দিয়েছে। এখন শুরু করেছে অন্য নাটক, মেয়ে দেখেই বউ খোঁজা শুরু করেছে। কি সব আবোল তাবোল কারখানা বলেন তো? আমরা তো আর এই বাসায় থাকতে সেফটি ফিল করব না আঙ্কেল। আকস্মিক ছেলের নামে এহেন বিচার পেয়ে সহস্রর বাবা হতবিহ্বল। ছুটতে ছুটতে লুঙ্গি পরা অবস্থায় ছুটে এলেন নিচতলায়। ছেলের হাত শক্তপোক্ত ভাবে ধরে টানতে টানতে বললেন, কি শুরু করছো? তোমার জন্য কি এখন শান্তিতে ঘুমাতেও পারবো না সহস্র? সহস্র মুখ ভার করে উত্তর দিল। টানছো কেন এভাবে? তাহলে সস্তায় চলো। সহস্রর বাবা তবুও ছেলের হাত ধরে টানতে টানতেই নিয়ে যাচ্ছেন। সহস্র ছোট বাচ্চার মতো বাবার হাত ধরে যেতে যেতে জেদ ধরে বলল, যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সে কোথায়? তাকে এনে দাও। সহস্রর বাবা ছেলেকে সিঁড়ি দিয়ে উপরে টেনে উঠাতে উঠাতে বললেন, বাসায় চলো, অতটা জেদ করো না সহস্র। এটা অযথা জেদ। অবশ্যই। সহস্র ফোঁস করে শ্বাস ফেলে, বলে, আমার ইচ্ছে হচ্ছে এখন আম্মুকে তোমার থেকে লুকিয়ে রাখি, তাহলে বোধহয় তুমি আমার অনুভূতিটা বুঝতে। সহস্রর বাবা এবারে ছেলের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, যখন 4 বছর আগে চলে গিয়েছিলে তখন অনুভূতি কোথায় ছিল তোমার? সহস্র বাসায় পা রেখে বলে, এখনকার কথা বাদ আব্বু, এখন আমি আমার বউকে দেখতে চাই। নিজের রুমে যাও, তোমার বউ বলছে সময় হলে সে নিজেই তোমার সামনে এসে ধরা দিবে। আমরা তো আর তার কথার ওপর জোর করতে পারি না, তাই না?
এখন যাও ঘুমাও। স্বচ্ছর বাবার এহেন কথা শুনে চুপসানো মুখে বলল, ঘুম আসবে? ঘুম আসার পথ রেখেছো তোমরা? এক অসহায় পুরুষের উপর তোমরা এইভাবে নির্যাতন করছো আব্বু? স্বচ্ছর বাবা চাপা হাসলো যাতে ছেলে না দেখে। দরজা লাগিয়ে যেতে যেতে বলল, আমরা কিছু করছি না, তুমি যা করছো তাই ফলেটা। স্বচ্ছ রুমে ঢোকা মাত্রই দেখতে পেল দুই জোড়া চোখ, যা কিনা তার অপদার্থ বন্ধুদের। উদ্গ্রীব হয়ে চেয়ে আছে। সে আসা মাত্রই সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল। দেখা হলো ভাবির সাথে। স্বচ্ছ আফসোসের সঙ্গে বলে উঠল। হলো না? আবির আর সাদাফ দুইজনে আগ্রহের সঙ্গে জানতে চাইল, কেন, ভাবি নেই বাসায়? আছে, কিন্তু দেখা দিল না। ওরা আবারও শুধায়। মানে? স্বচ্ছ এবারে পুরো কাহিনী খুলে বলে। আবির তা শুনে হাহুতাশ করতে করতে বন্ধুর পিঠে হাত বুলিয়ে বলে উঠল, দোস্ত সমস্যা নাই, ভাবির হাতের ছবি আছে না তোর কাছে? আমার হাত দেখে দেখে খুঁজে বের করবি ভাবি কোনটা। আর হ্যাঁ, ওই বুদ্ধি দেওয়ার জন্য ট্রিট হিসেবে কি দিবি তা চিন্তা করিস না। আমি বাদে বাকি 4 জন থেকে একজনের আমার দিলেই হবে। সাদাফ দুষ্টু হেসে বলল। ওই ঝগড়ুটে কিন্তু আমার স্বচ্ছ রাগে দাঁত কিরমির করে। রুম ছেড়ে ব্যালকনিতে যেতে যেতে সাদাফের পেটে একটা লাথি বসিয়ে বলে উঠে, তোরা শালা আজীবনই একই। ঘুমা তোরা, তোদের দিয়ে কিচ্ছু হবে না। ব্যালকনিতে এসেই স্বচ্ছ সিগারেটে আগুন ধরালো। ঠোঁটে গুজে কল দিল সোহাকে। রাগ, বিরক্ত, ব্যর্থতা সব অনুভূতির মিশ্রণ কাজ করছে, যার দরুন সোহা কল তোলা মাত্রই স্বচ্ছ বলে উঠল, সুহাসিনী, ঘোল খাওয়াচ্ছ আমাকে? সোহা কিছু জানে না এমন ভাব করেই বলল। কিসের ঘোল? উত্তরটা পেয়ে স্বচ্ছ রাগ বাড়ল বই কমল না। দাঁত দাঁত চিবিয়ে বলল। জানো না? সোহা ফোনের অপর প্রান্তে নীরবে হাসে। বুঝতে না দিয়ে বলে, না তো, কিসের ঘোল বলুন তো? স্বচ্ছ এবারে রাগের সহিতই বলল, ফাইজলামি করছো? কখনো শুনেছো একই বাসায় 5 জনের নামই একই হতে? নাম একই যদি হয়, বউ তো আর সবাই নয়। অতটা মরিয়া হলে খুঁজে বের করুন নিজের বউকে। তুমি খুব অ্যাটিটিউড দেখাও সুহাসিনী। সোহা হেসে শুধায়, এটাকে অ্যাটিটিউড বলে না অস্বচ্ছ সাহেব। তাহলে দেখা করো। দেখা করতে এতটা মরিয়া কেন? দেখা হলেই কি এমন কাজ করবেন শুনি? স্বচ্ছ রাগে দাঁত কিরমির করতে করতে বলে, প্রথমত, তোমার প্রেমিককে মারার জন্য হাত নিষ্পিস করছে, সে কাজটাই সারব প্রথমে। সোহার হাসি পায় তবুও বলে, আমার সাথে দেখা করে আমার প্রেমিককে মারবেন কিভাবে? সেরকম হলে আমার প্রেমিকের সাথেই দেখা করুন, কাহিনী সলভড। স্বচ্ছ এবারে চুপ থাকে। অসম্ভব রাগ লাগছে তার। কেন লাগছে জানা নেই, তবে রাগে হাত পা নিষ্পিস করছে। মুখ ভর্তি সিগারেটের ধোঁয়া। বাইরে ছুঁড়ে দিয়ে অনেকটাক্ষণ চুপ থাকে সে। সোহা চুপচাপ এই নীরবতা উপভোগ করে। অবশেষে অনেকটাক্ষণ পর বলে, সিগারেটের গন্ধ আসছে। চুপচাপ বসে বসে কি এইসবই টানেন নাকি? যাই হোক, ঘুমাবো। আপনার সিগারেটের গন্ধে ঘুমাতে পারবো না, দয়া করে ফেলে দিন, খুশি হব মিস্টার অস্বচ্ছ। সকালে ঘুম থেকে উঠতে হবে আমায়, তাই শুভরাত্রি। সোহা কল রেখে দেওয়ার পরও স্বচ্ছ সিগারেট ফেলল না, বরং সিগারেটের সংখ্যা এখন তৃতীয়তে এসে পৌঁছেছে। স্বচ্ছ নীরবে যখন নিকটিতে ধোয়ায় মগ্ন, ঠিক তখনই মিয়েলি কণ্ঠে গান এলো ভেসে। চাই না ছেলে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। চাই না ছেলে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। তুমি তো আমারই জানো না, ও এই হৃদয় তোমারই, ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। স্বচ্ছ শুনে এক ধ্যানে হাতের সিগারেটটা অসম্পূর্ণ রেখেই পিষে ফেলে পায়ের তলায়। বিড়বিড়িয়ে বলে, এই নাকি তার ঘুমানোর নমুনা? বেয়াদব মেয়ে, ইচ্ছে করেই ঘোরাচ্ছে আমায়। কি ভেবেছে স্বচ্ছ সামান্য একটা মেয়েকে খুঁজে বের করতে পারবে না? খালি খুঁজে পাই। স্বচ্ছকে জানানোর মজা হারে হারে বোঝাবো। স্বচ্ছ, আবির আর সাদাফ তিনজনে ভোর ভোর এসে বাসার সামনের মোড়টায় বসে আছে। দৃষ্টি স্বচ্ছ রুমের ঠিক নিচের ব্যালকনিটায়। অথচ যে কারণে তারা তিনজন মিলে ব্যালকনির দিকে তাকিয়ে আছে তাহার দেখা কিছুতেই মিলছে না। তারপর অনেকটা সময় পরই গিয়ে ব্যালকনিটাই দেখা মিলল এক যুবতী মেয়ের।
ফোলা ফোলা চোখে আর মরা ভেঙেই বসে পড়ল একটা টুলে। স্বচ্ছ মনোযোগ দিয়ে দেখে মেয়েটাকে। কাল সে 4 জনের মধ্যে এই মেয়েটাকে দেখেনি। কোনোভাবে কি এই মেয়েটাই সুহাসিনী? ঘুমের অজুহাত দিয়ে লুকিয়েছিল মেয়েটা? স্বচ্ছ যখন মনকে প্রশ্ন শুধাতে ব্যস্ত, তখনই পাশ থেকে আবির বলে উঠল উচ্ছ্বাস নিয়ে, দোস্ত, দেখ দেখ, এই মেয়েটাই আমাদের ভাবি। কিউট দেখতে না বল? আমার মনে হচ্ছে এটাই আমাদের ভাবি। স্বচ্ছ চোখ শুরু করে তাকায়। হতাশ শ্বাস ফেলে দাঁতে দাঁত চিবিয়ে বলে, বুঝবো কিভাবে এটাই তোর ভাবি নাকি অন্য কেউ উপায় রেখেছে ওই মেয়ে? সাদাফ উপদেশের ন্যায় ভঙ্গিমা করে বলে উঠল। মেয়েটাকে ইশারা দে, কেমন রিয়েক্ট করে দেখি। আমি সঙ্গে সঙ্গেই বলল, এটা করাই যায়, কিন্তু করে লাভটা কি? রিয়াক্ট দেখে বুঝবো কিভাবে এটা সচ্চর বউই কিনা? সাদাফ সঙ্গে সঙ্গেই বলল, উফ, কথা বলার সুযোগ তো পেতেই পারিস। রেগে হয়তো নিচে এসে কথা বলতে পারে। সঙ্গে সঙ্গেই সাদাফ আর আবির দুজনেরই কি হলো জানা নেই, তবে শীষ বাজিয়ে উঠল। স্বচ্ছ রাগ হলো। সে এতক্ষণে সুহাকে কল দিচ্ছিল, দেখছিল মেয়েটা ব্যালকনিতে থাকা অবস্থায় কল রিসিভ করে কিনা। কিন্তু এই বন্ধুদের পাল্লায় পড়ে এই প্ল্যানটাও বরবাদ। মনে মনে ভাবলো, যদি নিজের বউ হয় এই মেয়েটা, তাহলে নিজের বউকে বন্ধুরা এভাবে শীষ বাজিয়ে বিরক্ত করছে, চোখের সামনে তা সহ্য হবে? স্বচ্ছ কিরমিরিয়ে বন্ধুদের পিঠে কিল বসাতেই উপরে ব্যালকনিতে বসে থাকা মেয়েটা তখন রেগে ভ্রু সোজা করে তাকায়। একটা পরিচিত মুখ আর দুটো অপরিচিত মুখ দেখে রেগে তড়িৎ বেগে উঠে পড়ে। পরপরই হনহন করে রুমে ঢুকে পড়ে। স্বচ্ছ তা দেখে বিড়বিড়িয়ে বন্ধুদের বলে ওঠে, তোদের কি এসব করতে এনেছি শালা? আবির বোকার মতো মুখ করে বলল, তোর ভালোর জন্যই তো করলাম, এখন আমাদের দোষ? স্বচ্ছ সাথে সাথে আবিরের ভোলাবালা গালে চর বসালো। বেচারা আবির মুখে হাত দিয়ে সেভাবেই বসে থাকলো। কিছুই করবে না সে তার বন্ধুর জন্য, কিছুই না। ব্যালকনিতে যে বসেছিল সে রাহা, সুহার ছোট বোন হয় মেয়েটা। এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। রাহা চোখ গোল গোল করে নিজের বোনের বরের এহেন দৃশ্য দেখেই রুমে এসে সুহাকে ডাকতে লাগলো। সুহা তখনও ঘুম। বোনের ডাক শুনে চোখ মেলে তাকাতেই রাহা চেঁচিয়ে বলে উঠল, আপু, তোর অশ্বপ বেটায় তো বখাটেপনা শুরু করে দিয়েছে। সাত সকালে মেয়েদের দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছে বন্ধু বান্ধব নিয়ে। ছি ছি। সুহা যেন বুঝে ওঠেনি, চোখ ডলতে নিয়ে বলল, কি করেছে? বোধহয় তুই ভেবে আমায় দেখে শীষ বাজালো, বুঝলাম না। সুহা বিরক্ত হয়। স্বচ্ছর উপর রাগও জন্মে। কি শুরু করেছে এই বেয়াদব লোক? এখন কি যাকে তাকে বউ বানিয়ে ফেলবে? সুহা বিরক্ত নিয়ে উঠে বসলো। বালিশের পাশে পড়ে থাকা নিজের পুরাতন ফোনটা সাইলেন্ট হয়ে আছে, কিন্তু আলো জ্বলছে। সুহা সাধারণত ফোনটা ব্যবহার করে না, শুধু স্বচ্ছর সাথে কথা বলার জন্যই ফোনটা রেখেছে সে। তাই সে আলো জ্বলতেই ফোনটার দিকে তাকাতেই দেখলো স্বচ্ছ কল দিচ্ছে। সুহার আগে গিচগিচ করতে করতেই কল তুলল। মুখে ওড়না ভাঁজ করে চেপে রাগে কিরমির করতে করতে বলল, এইসব কি অস্বচ্ছ সাহেব? এমনি এমনি কি অস্বচ্ছ বলি আপনাকে? সাত সকালে মেয়েদের দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছেন কেন? এটা আপনার স্বচ্ছ নামের পরিচয়? স্বচ্ছর মুখ চাহনি নিভে এলো। দোষ করলো বন্ধুরা আর দোষী হলো সে। আবার অন্যদিকে মনের মাঝে ভাবনা আসে যে এতক্ষণ মেয়েটা ব্যালকনিতে ছিল, দেখিয়ে হয়তো কল রিসিভ করেনি, এখন রুমে গিয়ে হয়তো কল রিসিভ করেছে। তার মানে ব্যালকনিতে যে মেয়েটা ছিল সেই স্বচ্ছের বউ। স্বচ্ছ মুহূর্তেই প্রশ্ন ছুড়ল, তার মানে তুমি সে বেলকনিতে যে বসেছিলে সেই তুমি সুহাসিনী? সুহার ইচ্ছা হয় ব্যাককল লোকটার মাথায় পাথর ছুঁড়ে মারতে। দীর্ঘশ্বাস ফেলে টান টান স্বরে জানায়, সে হলে কি করবেন? রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের নিয়ে উত্ত্যক্ত করবেন, শীষ বাজাবেন? স্বচ্ছ মোটেই শীষ বাজায়নি, তবুও তাকিয়ে জবাবদিহি করতে হবে কেন? স্বচ্ছ গম্ভীর কণ্ঠে জানালো, শুধু শুধু দোষারোপ করবে না সুহাসিনী। শীষ কেবল আবির আর সাদাবি বাজিয়েছে, আমি না। প্রমাণ কি? দুজন যেহেতু বাজিয়েছেন, আপনিও বাজিয়েছেন নিশ্চয়ই। স্বচ্ছ রাগ হলো। সে বলেছে করেনি, তবুও বিশ্বাস করছে না এই মেয়ে। মিথ্যে মিথ্যে দোষ চাপিয়ে দিচ্ছে তার ঘাড়ে। রাগ নিয়ে বলল, আমি বলছি যেহেতু এটা বিশ্বাস হয় না। স্বচ্ছ রাগকে আরেকটু বাড়াতে সুহা জবাব দিল, আপনাকে বিশ্বাস হয় না এখন আর? কেন? তা জানেন আপনি? স্বচ্ছ তবুও জেদ নিয়ে বলে উঠল, বলো তুমি। সুহা মৃদু হাসে এবারে। দীর্ঘশ্বাস টেনে উত্তর দেয়, বিশ্বাস ভেঙেছেন স্বচ্ছ।
দারুণভাবেই শিক্ষা দিয়ে গিয়েছেন যে কাউকে যাতে বিশ্বাস করতে দুবার ভাবি, তারপরও না ভেবেই বিশ্বাস করব, তাও আপনাকে? হাহ, ভাবলেন কি করে? স্বচ্ছ দৃঢ়স্বরে জানায়। কারণ তুমি সুহাসিনী আর আমি স্বচ্ছ। খুব ভুল না হলে তুমি এখনো আমার প্রতি দুর্বল, সুহাসিনী। সুহা জানতে চায়। এটা কাজে লাগাতে চাইছেন? স্বচ্ছ আফসোস নিয়ে বলল, সুযোগ পাচ্ছি কই? এবার সুযোগ পাবেন না স্বচ্ছ। আমি সুযোগ খুঁজে নিব। সুহা বলে। খুঁজে নিন, নিষেধ করছি না, তবে রাস্তাঘাটে বন্ধু বান্ধব নিয়ে দাঁড়িয়ে বাসায় চলে এসে বিরক্ত করে আমার সাথে সাথে অন্য মেয়েদেরও বিরক্ত করবেন না। স্বচ্ছ ফোঁস ফোঁস স্বরে বলে। আর তুমি যে দড়ি দিয়ে ঘোরাচ্ছ আমায়। ঘুরতে তো বলিনি অস্বচ্ছ সাহেব, চাইলে না ঘুরে এই খেলার সমাপ্তিটাও টেনে নিতে পারেন, আপনার ইচ্ছে। স্বচ্ছ এত সহজে হেরে যাবে? সুহা তাচ্ছিল্য নিয়ে হাসে, উত্তরে বলে, 4 বছর আগে যখন ফেলে রেখে গিয়েছিলেন, ওটা তো আপনার হার ছিল না, বরং বিজয় ছিল। এবারও নিশ্চয়ই হার হবে না এটা। স্বচ্ছ বাঁকা হেসে জানায়। খেলার অপর প্রতিদ্বন্দ্বীকে না দেখেই খেলার সমাপ্তি টানতে পারবো না, সুহাসিনী। আগে দেখা হোক, পরিচয় হোক, তারপর তো আসল খেলাটা শুরু হবে। সুহা বলে। আপনি যে চালটা দেওয়ার অপেক্ষায় আছেন সে চালটা এবার ফলবে না অস্বচ্ছ সাহেব। একবার ভালোবেসে ঠকেছি, দ্বিতীয়বার একই মানুষের প্রেমে পড়ে জেনে শুনেই ঠকতে যাব আমি? স্বচ্ছ হাসে, আত্মবিশ্বাসের সহিত বলে উঠল, মানুষের মন আর মস্তিষ্ক সব সময় এক পথে চলে না, সুহাসিনী। আমার মন বলছে তোমার মস্তিষ্ক বারবার তোমায় সতর্কবাণী দেওয়া সত্ত্বেও তোমার মন শেষমেশ আমাতেই ঝুঁকবে, আমাকেই চাইবে। আমি ভুল না হলে তোমার ওসব প্রেমিক সবই তোমার গুটি কেবল। তুমি আসলে আমাতেই আকৃষ্ট। সুহা মেনে নেয় না, বিপরীতে স্বচ্ছকে জবাব দেয়। একটু বেশি কনফিডেন্স আপনার। দেখা গেল শেষ মুহূর্তে আপনার সব কনফিডেন্স ভেঙে চুরমার হয়ে গেল। একটা উপদেশ দিই, এত বেশি ওভার কনফিডেন্স রাখবেন না, পরে কষ্ট হবে। কথাগুলো বলেই কল রাখলো সুহা। স্বচ্ছ ঠোঁট ঠোঁট চেপে তাকাই, সে একই ব্যালকনিতেই বিড়বিড় স্বরে বলে, আমার কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে সুহাসিনী? আমি হতে দিব? যেভাবে হোক তোমাকে আমি আমার জন্য মরিয়া বানাবই ডিয়ার, জাস্ট ওয়েট। স্বচ্ছ, সাদা, ফাবির আর নিধি চারজনই সকালের ব্রেকফাস্ট সেরে বিল্ডিং এর গেটের সামনে চেয়ার পেতে বসে আছে। উদ্দেশ্য ওই 5 জন মেয়ের যারা যারা এই বাইরে যাবে সবাইকে আটকিয়ে হাত চেক করবে। মোবাইলে সুহার পাঠানো সেসব হাতের ছবির সাথে মিলিয়ে দেখবে কোনটা স্বচ্ছের বউয়ের হাত। হলো তাই। প্রথমেই নামলো নিতু। গেট পেরোনোর আগেই চারজন মিলে তাকে নাস্তানাবুদ বানিয়ে হাত চেক করেছে, তারপর ছেড়ে দিয়েছে। মৃত্যুর ঠিক মিনিট 2 পরই বাসা থেকে বেরিয়েছে সুহা। নিতু যখন ছাড়া পেল ঠিক তখনই কল করে সুহাকে বলল, কি আশ্চর্য দোস্ত, তোর অসহ্য ব্যাটায় কি শুরু করেছে? এখন শুরু করেছে হাত চেক করা। সুহা কলে শুনছিল কথা। ফোনটা কানে নিয়ে গেট পেরিয়ে যেতেই সামনে এলো আবির। অত্যন্ত বিনীত স্বরে বলে উঠল, আপু, দয়া করে আপনার হাতটা একটু দেখতে পারি আমরা? প্লিজ আপু, আমাদের হেল্প করুন, আপনার হাতটা দেখিয়ে। সুহা ফ্যাল করে তাকালো। আবিরের বাম হাতে দেখতে পেল মোবাইল, যাতে দেখা যাচ্ছে সুহার পাঠানো সে হাতের ছবিগুলোই। সুহা দীর্ঘশ্বাস ফেলে। বুঝলো এরা হাতের ছবি মেলানোর মিশনে নেমেছে, কিন্তু বুঝে উঠল না সে হাত দেখাবে কিনা। এখন যদি হাত দেখাতে ভনিতা করে তাহলে নিশ্চয়ই সন্দেহ করবে 4 জনই। আশ্চর্য, কি শুরু হয়েছে? কি শুরু করেছে এই পাগল লোক? এখন একটা মেয়েলি হাত। স্বচ্ছ আর চোখে তাকিয়ে দেখলো জামার আড়ালে দেখা সুহার হাতটা। সোহা এখন আবির সামনে হাত মেলে দেয়নি, তবে যেভাবে আছে সেভাবেই স্বচ্ছ দেখলো। ছবির হাতের সাথে মেলাতে পারলো না যেন। অবশ্যভাবে আর চোখে দেখে বুঝে যায়। স্বচ্ছ ছোট শ্বাস ফেলতে আবির আবারও সুহার হাত দেখার উদ্দেশ্য নিয়ে বলে উঠল, আপু, আমরা আসলে একজনকে খুঁজছি, দয়া করে আমাদের সাহায্য করুন, আপনার হাতটা দেখান প্লিজ। সুহা তখনও কানে ফোন চেপে দাঁড়িয়ে। আবিরের কথা শুনে মহা বিরক্ত হয়েছে এমন ভাব করে অবশেষে বলল, জ্যোতিষী নাকি আপনি? হাত দেখে মানুষ খুঁজে বের করতে পারেন? আবির, সাদাফ, স্বচ্ছ আর নিধি 4 জনে বুঝে নিল এই মেয়ে তেরামি দেখাবি। স্বচ্ছ বিরক্ত হয়। ওই মেয়েকে বেশিবার হাত দেখাতে বললে নির্ঘাত ভাব বেড়ে যাবে, খুব মুখ চালাবে। তাই বুদ্ধি করে সোহার নাম্বারেই কল করলো সেই মুহূর্তে। অন্তত ফোন বেজে উঠলে তো বুঝতে পারবে এটা সোহা কিনা। তাই সেই মোতাবেক চেক করলো ফোন বেজে ওঠে কিনা।
অথচ 2-3 বার কল দেওয়ার পরও ফোন বাজলো না। স্বচ্ছ যেন মনে মনে নিশ্চিত হলো এই বেয়াদব মেয়েটা সুহাসিনী না। দুনিয়ার এত মেয়ে থাকতে তার বউ নিশ্চয়ই এমন একটা বেয়াদব মেয়ে হবে না। মনে মনে মেয়েটাকে 2-4টা কথা শোনানোর উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেল সে। বিরক্ত স্বরে বলল, না, ও আসলে হাত দেখে বলতে পারে কার মাথায় কয়টা তার ছিঁড়া আছে। যাই হোক, আপনার মাথার সব তার যে ছিঁড়াই তা আমাদের জানা কথা আপু। এখন যান, আপনার হাত দেখার দরকার নাই আমাদের। অপমানে সুহার ফর্সা মুখ লাল হয়ে এলো। মুখ বিকৃত করে তেজ নিয়ে জবাব দিল, আশ্চর্য, আমি কি গলা ফাটিয়ে চিল্লিয়ে বলতেছিলাম যে আসুন আমার হাত দেখে যান, আমার হাত না দেখলে আমি গড়াগড়ি দিয়ে কান্না করব বলেছি? সুহা ফোরন কেটে উত্তর দিল, আপনার যা গলা, এতে চিল্লানোর প্রয়োজন নেই। এলাকার মানুষ এমনিতেই শুনবে। স্বচ্ছ ফোরন কেটে উত্তর দিল, আর আপনাদের যে চরিত্র তাতে আমি অতটুকু অন্তত বুঝেছি, মেয়েদের বিরক্ত করা ছাড়া আর কোনো কাজকর্ম নেই আপনাদের। সব কয়টাই ইফটিজার। এই হ্যালো, ইফটিজার বলছেন কাকে? কিছু করেছে আপনার সাথে? সুহা হাত চালানোর ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ, আমার সাথে কিছু করার সুযোগ দিব নাকি? মেরে কোমর ভেঙে দিব একেবারে। স্বচ্ছর হাসি আসে। এইটুকু দেখতে মেয়ে কিনা তার মতো ছেলের কোমর ভেঙে দিবে? যা মুখের কথা এই মেয়ের। তাই তো হেসে হেসে উপহাস করে বলে, ওই দিনের মতো ওইটুকু ঘুষি দিয়ে কোমর ভাঙবেন? মুহূর্তেই পেছন থেকে ভেসে এলো অট্টহাসির আওয়াজ। সোহা ফিরে দেখলো ছেলেটা সোহার স্টুডেন্ট ওরফে স্বচ্ছর কাজিন তিহান। তিহানদের বিল্ডিং আর স্বচ্ছদের বিল্ডিং পাশাপাশি, সে হিসেবে প্রায়শই যাতায়াত হয়। আর সে যাতায়াতের বিষয় ধরেই তিহান কথাগুলো শুনে ফেলেছে এবং অট্টহাসিতে ফেটে পড়েছে। সোহা হাসির আওয়াজ শুনেই ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায়। স্বচ্ছকে এই মুহূর্তে সহ্য হচ্ছে না তার। সত্যি মেরে কোমর ভেঙে ফেললেও সে নিজেকে দোষারোপ করবে না এই মুহূর্তে। তবে তা করলো না সে। উল্টো তিহানের দিকে তাকিয়ে সুন্দরভাবে ডাকলো, একটু এই দিকে আয় তো তিহান। তিহান বেচারা গদগদ হয়ে সুহার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবে এমন ভঙ্গিতে উৎসুক হয়ে তাকালো সুহার দিকে। উল্টো দিকে সুহা তিহানের দিকে মৃদু হেসে চাইল। তারপর স্বচ্ছর উপর জন্মানো রাগটা এক নিমিষেই ছেড়ে ফেললো তিহানের সফেদ গালের উপর। এক মুহূর্তেই চরের আওয়াজ ভাসলো সবার কানে। তিহান বেচারা এখনো বুঝে উঠতে পারেনি তার সাথে কি হয়েছে। হতবিহবল দৃষ্টিতে গালে হাত রেখে সুহার দিকে তাকাতেই সুহা বলল, এবার বলতো তিহান, ওইটুকুই নাকি বল আছে আমার হাতে? তিহানের গাল জ্বলছে। এই সুহা আপু তাকে চর মেরে মেরেই পড়া শেখায় বরাবর। তাই বলে সবার সামনে চর বসাবে তার গালে? মুখ কালো করে গালে ওভাবে হাত রেখে তিহান জবাব দেয়, বল আছে আপু। সুহা হেসে বলে, গুড। যদিও আমি ভদ্র মেয়ে, হাত উঠাতাম না সবার সামনে, কিন্তু এনাদের প্রমাণ দেখাতেই উঠালাম। ডোন্ট মাইন্ড। পর মুহূর্তেই আমার স্বচ্ছদের উদ্দেশ্য করে বলে গেল, আর শুনুন, নেক্সট টাইম মেয়েদের বিরক্ত করবেন না এভাবে, ফল ভালো হবে না, বুঝলেন? কথাগুলো বলে হনহন করে স্বচ্ছদের সামনে দিয়েই চলে গেল সুহা। আবির, সাদাফ, নিধি তখনও বোকার মতো তাকিয়ে আছে আর তিহান গালে হাত বুলাচ্ছে। সাদাফ তিহানের কাঁধে হাত রেখেই স্বচ্ছকে বলে উঠল, কি সাংঘাতিক মেয়ে স্বচ্ছ, কোনোভাবে যদি এই মেয়েকে তোর বউ হয়, ও মাই গড, দিনরাত মেরে মেরে সব হাড্ডি নরম করে ফেলবে তোর। তিহান মিনমিন করে তাকিয়ে থাকে, মনে মনে বলে, বউ হওয়ার কি আছে, অলরেডি এই সাংঘাতিক মেয়ে স্বচ্ছ ভাইয়ের বউ হয়ে আছে, শুধু স্বচ্ছ ভাই আর জানে না। স্বচ্ছ যদিও তিহানের মনের কথা পড়তে পারল না, তবে এগিয়ে এসে তিহানের দিকে চেয়ে বলে উঠল, ছাগল কোথাকার, তুই না পুরুষ মানুষ? মেয়েদের হাতে একটা চর খেয়েই এমন ভেড়ার মতো করছিস যেন তার গালের হাড্ডি বাঁকা হয়ে গেছে। তিহান বোকা বোকা স্বরে উত্তর দিল, ভাইয়া গালের মাংস ঝলছে এখনো। আমার দোষ করলে তুমি আর শাস্তি পেলাম আমি। আপু আমার সাথে অন্যায় করলো, এটা সব সময় আমার এমন মারে আপু। নিধি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কেমন আপু তোমার? আপু আমার টিচার, পড়াই। আমার পড়া না পারলে এভাবে চর বসাই গালে। তিহানের উত্তর পেয়েই সবাই হেসে ওঠে। নিধি হাসতে হাসতে বলে, এই মেয়ে যদি তোর বউ হয় তাহলে মেরে মেরেই সোজা বানিয়ে ফেলবে ভাই। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ট্রিট করবে। কথাটা বলতে বলতেই নিধি হাসলো। স্বচ্ছ গম্ভীর গলায় বলল, আমার বউ এত বেয়াদব হবে কি করে মনে হলো তোর? আমার বউ অতি ভদ্র
আমি যতটুকু জানি নেহাত এখন সে অভিমানে অনুরাগে ফুলে আছে বলে একটু ঘোরাচ্ছে, নয়তো বিয়ের আগে 1 মাস কথা বলে আমি এইটুকু তো বুঝেছিলাম যে সে খুব ভালো মেয়ে। আবির গলা নামিয়ে বলল। শিওর তুই? আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েই তোর বউ। স্বচ্ছ জবাব দিল। এই মেয়ে আমার বউ হলে আমি যখন কল দিলাম রিং হলো, ওর হাতে ফোন ছিল তবুও আওয়াজ হলো না, রিং বাজলো না, তাহলে? সাদাব সঙ্গে সঙ্গে নিশ্চিত হলো এমন ভঙ্গিতে বলে উঠল। যাক, তাহলে চিন্তামুক্ত যে এই মেয়ের আমাদের ভাবি না। সময়টা সন্ধ্যার অনেকটা পরের। আকাশে আধার ছেয়ে এসেছে তখন। প্রকৃতিতে শীতল হাওয়া। সুহা ব্যালকনিতে বসে সে হাওয়া উপভোগ করছিল। গিটারে টুংটাং সুর উঠাচ্ছে, কিন্তু ব্যালকনিতে আলো জ্বলছে না। স্বচ্ছ সুদূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল সে ব্যালকনিটায়। যখনই এক মেয়েলি ছায়া বুঝে উঠতে পারলো, তখনই বুকের ভেতর কেমন করলো যেন। মনে হলো এটাই সুহা, এটাই সেই সুহাসিনী, বোধহয় হাতে গিটারও। স্বচ্ছ দূর থেকেই ছায়া দেখলো, কিন্তু সুর ভেসে আসছে না। চায়ের টং দোকানটা থেকে চায়ের কাপ যখন ঠোঁটে ছোঁয়ালো, ঠিক তখনই তার ফোনে কল এলো। স্বচ্ছ ব্যালকনিটাই দৃষ্টি নিবদ্ধ রেখেই কল তুলল। ওপাশ থেকে কেউ বলল, এখন কি দিনরাত এই ব্যালকনিতে নজর রেখেই কাটাবেন ঐশ্বর্য সাহেব? কিসব পাগলামো এসব? স্বচ্ছ চায়ের কাপে চুমুক দেয়। বুঝে নেয় যে ব্যালকনির মেয়েটাই সুহাসিনী। তাকে রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে দেখিয়ে হয়তো কল দিয়েছে। স্বচ্ছ কিছু সময় পর উত্তর দিল। সারাদিন অনেকগুলো কল করা হয়েছিল তোমায়, রেসপন্স করনি কেন? রেসপন্স করার প্রয়োজন বোধ করিনি। আপনাকে বলেছিলাম যে এইসব পাগলামি না করতে, তবুও দাঁড় করিয়ে করিয়ে হাত চেক করছিলেন। স্বচ্ছ ছোট শ্বাস ফেলে উত্তর দেয়। পেয়েছি 2 জন মেয়েকে, তার মধ্যে কেবল একজনের হাত চেক করেছি সুহাসিনী, আরেকজন তো চরম বেয়াদব। তুমি এই মেয়ের সাথে একই বাসায় থাকো কি করে? কি ঝগড়ুটে? সুহার হাসি আসলো, তবুও বলল। কেন, কি করেছে সে? এই নিয়ে 2-3 বার ঝগড়া করেছে মেয়েটা। সুহা বলে। ঝগড়া করার মতো কাজ করেছিলেন? আমি কি ঝগড়া করার জন্য মরিয়া হয়ে আছি নাকি? সুহা চাপা হাসে, শ্বাস টেনে বলে। এসব বাদ দিন এবারে। স্বচ্ছ রুচিয়ে প্রশ্ন ছুড়ে। কোন সব? বউ খোঁজাখুঁজি। দেখা দিয়ে দাও তাহলে। দেখা পাওয়ার এতটা আগ্রহ কেন? স্বচ্ছ গম্ভীর গলায় বলে। তুমি একটা খেলা খেলছো আর আমি সে খেলার গুটি হয়ে যাচ্ছি দিন দিন। তোমার ইচ্ছে মতো ঘোরাচ্ছ আমায়, আমি কিছুই করতে পারছি না। সুহা চুপ থাকে। এতটা আগ্রহ, অথচ সে আগ্রহটাও শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। একটু ভালোবেসে আগ্রহ দেখালে কি হতো? সুহা ভাবে। তারপর অনেকটা সময় পর জড়ানো সুরে বলে। কখনো সংসার বাঁধার স্বপ্ন দেখেছেন স্বচ্ছ? সংসার ভাঙার কষ্ট অনুভব করেছেন? নিজেকে অবহেলায় অপমানে এক নির্জীব বস্তুর মতো ভেবেছেন কখনো? ভাবেননি। আমি ভেবেছি। আমি এখন স্বপ্ন দেখতে পারি না, বিশ্বাস করতে পারি না, ভালোবাসতে পারি না। আমার সব অনুভূতি পরাজিত আজ। কথাগুলো বলেই সুহা কল রাখলো। পরপরই ব্যালকনি থেকে উঠে চলে যায় রুমে। স্বচ্ছ চুপচাপ বসে থেকে তা দেখে। আনমনে ভাবে যে মেয়েটা কি কাঁদছিল, কেন কাঁদছিল? স্বচ্ছর কেন একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে মেয়েটার জন্য? কিসের কারণে? সে তো মেয়েটার প্রতি দুর্বল নয়, তবুও কেন? নাকি এসবের জন্য কেবলই সে দায়ী বলে? মেয়েটাকে একটা সময় প্রচুর কষ্ট দিয়ে ফেলেছিল বলে?